আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। বিকেল 4:45টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছের ফোয়ারের পাশে তৈরি করা মঞ্চ থেকে শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। ঘোষণার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন। সেখানে অবস্থান নিয়ে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। জুমার নামাজের পর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে ফোয়ারার পাশে মঞ্চ তৈরি করে অবস্থান নেন আন্দোলনকারীরা। এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এনসিপি, ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। 5 আগস্ট যে বিষয়টি সিদ্ধান্ত হয়ে গিয়েছে, এই বিষয়টিকে বারবার টেনে নিয়ে আসা যারা আমাদের অস্থিতিশীল করার চেষ্টা করেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনই শেষ হয়ে যাক, এটা আজকে শেষ হয়ে যাক। এই আওয়ামী লীগ নামক ভাইরাস নিয়ে এই বাংলাদেশ আমরা একদিনও থাকতে চাই না। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে, সর্বাত্মকভাবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদের মতো আর কোন দল বাংলাদেশে রাজনীতি করতে সাহস না পায়। আওয়ামী লীগ এই বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এমনকি এটা নিষিদ্ধ ঘোষণা না হওয়া পর্যন্ত, আমাদের এই বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন থামবে না। দর্শক, রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। তো এই মুহূর্তে সেখানে উপস্থিত আছেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, বিক্ষোভ ও সমাবেশের সবশেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন? তাছাড়া জানা গেছে সরকারের পক্ষ থেকে আশ্বাস দিয়ে বিবৃতি দেওয়া হয়েছে, তো সে বিষয়ে আন্দোলনকারীরা কি কিছু বলেছেন? আসলে এই মুহূর্তে শাহবাগে যে রয়েছি, দর্শক আপনারা জানেন যে এই শাহবাগে কিন্তু যারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলনরত ছাত্র জনতা গতকাল রাতে একসাথে হয়েছিল যমুনার সামনে, সেই ছাত্র জনতা কিন্তু তার পরবর্তীতে জুমার নামাজ পড়েছিল যমুনার সামনে। তারপর কিন্তু ঠিক ইন্টারকন্টিনেন্টালের যে রাস্তাটি, সেই রাস্তাটিতে তারা স্ট্রেচ করেই কিন্তু বক্তব্য দিয়েছিল। সেখানে গুরুত্বপূর্ণ অনেক দলের নেতারাই কিন্তু একাত্মতা ঘোষণা করেছে। আমরা দেখেছি যে জামাতের পক্ষ থেকে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, খেলাফত মজলিসের পক্ষ থেকে, তারপরে সেখানে অন্যান্য ইসলামিক দল যারা হেফাজত ইসলামী সহ বেশ কিছু দলের নেতারা সেখানে একসাথে হয়েছে। যদিও গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা কোনো নেতৃবৃন্দকে সেখানে আমরা দেখিনি, এবং বিএনপির পক্ষ থেকেও সেখানে আমরা কোনো নেতৃবৃন্দকে দেখিনি। ঠিক বিকেলে 5টার দিকে কিন্তু হাসনাত আব্দুল্লাহ বক্তব্যে সুনির্দিষ্টভাবে বলেছেন যে এই আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, এবং সেই নিষিদ্ধের দাবি নিয়েই কিন্তু তারা বলেছে যে তারা আবারও জনদুর্ভোগ কিন্তু জনতার দুর্ভোগ তৈরি করতে চায় না। কিন্তু যেহেতু আওয়ামী লীগ নিজেই একটা দুর্ভোগের নাম, সুতরাং জনগণের আপাত দৃষ্টিতে দুর্ভোগ হলেও শাহবাগেই তারা অবস্থান নেবেন দাবি আদায় না হওয়া পর্যন্ত। এবং সেই দাবির আলোকে আমরা দেখেছি যে তারা এসে এখানে হাজার হাজার জনতা সেই শাহবাগী ব্লকট কর্মসূচি দিয়ে শাহবাগে তারা অবস্থান করেছে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আজকে একটি শহীদ মিনারে যে আপ বাংলাদেশ নামের যে দলটি আত্মপ্রকাশ করেছে, তারাও কিন্তু এখানে এসে মিলিত হয়েছে। আমরা এখানে খুব ছোট্ট করে একটু অনুভূতি জানবো যারা উপস্থিত রয়েছে। কেন এসছেন, কতক্ষণ থাকবেন? আমরা হেফাজত ইসলাম, ঢাকা মহানগর, জমিয়ত উলামা ইসলাম। আপনি ব্যক্তিগতভাবে বলবেন। জমিয়ত উলামা ইসলাম। এখানে আসলে দেখেছেন যে কোনো দল মত নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই আছে তারাই কিন্তু একত্রিত হয়েছে যে তারা আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবিতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা একজনের সাথে এখানে কথা বলবো। কি দাবিতে এসেছেন? আমরা এখানে আসছি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে। কেন নিষিদ্ধ চাচ্ছেন? আওয়ামী লীগ একটা স্বৈরাচার শাসক। শাপলাতে আমরা দেখেছি সে গণহত্যারে মুসলিমদের উপরে নির্যাতন করেছে এবং হত্যা করেছে। বিডিআরকে বিদ্রোহের নামে তারা বিডিআরদের সেনাবাহিনীদেরকে হত্যা করেছে, এবং 24-এর গণঅভ্যুত্থানে, জুলাইয়ের যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে তারা নির্বিচারে হত্যা করেছে। এর জন্য আমাদের দাবি, আসলে এই দাবি এখানের যে হাজার হাজার আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পর থেকে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু আসার চেষ্টা করছে। আমরা একজনের সাথে এখানে কথা বলবো। কতক্ষণ পর্যন্ত আপনারা অবস্থান করতে চান?
জি কতক্ষণ ওনাকে কতক্ষণ আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাখো জনতার যে সংমিশ্রণ বিভিন্নভাবে একসাথে হয়ে কিন্তু তারা দেখতে পাচ্ছি যে দাবি আদায়ের পক্ষে স্লোগান দিচ্ছে। সেই স্লোগানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ইসলামিক দল ছাড়াও বিভিন্ন দল তারা একসাথে হয়েছে, স্লোগান দিচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। তারা বলছে যে আবারও সেই গত বছরের সেই জুলাই আন্দোলনে যেভাবে তারা রাজপথে নেমে এসেছিল তারা আবারও সেই রাজপথে নেমে আসার ঘোষণা দিয়েছে। এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে এবং যারা এই গণহত্যার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত তারা শাস্তি চায়। কতক্ষণ অবস্থান করবেন? দেখুন, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয় জুলাই আবার ফিরে আসবে। আস্তে আস্তে আপনারা পরিস্থিতি কি দাঁড়াচ্ছে আপনারা দেখছেন। এখন শাহবাগ ব্লকেট করা হয়েছে। যদি আজকে রাতের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তাহলে জুলাইয়ের মতো আবার সারা বাংলাদেশে ব্লকেট কর্মসূচি ডাকা হবে ইনশাআল্লাহ। এই সরকার তো ছাত্র জনতার সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সমর্থক সরকার, তার ফলে আপনাদেরকে রাজপথে কেন নামতে হলো? এই সরকার আমরা গঠন করেছি, কিন্তু প্রশাসনে এখনও পর্যাপ্ত পরিমাণে স্বৈরশাসকদের দোসররা রয়েছে, তো তারা আমাদের কার্যক্রমগুলোকে ব্যাহত করে দিচ্ছে। আসলে সবাই শুনছেন যে সবার কথা একটাই, এটি সেই শাহবাগ, আপনি মনে আছে দর্শক যে শাহবাগে গণতন্ত্র মঞ্চ প্রতিষ্ঠা করে জুডিশিয়াল কিলিং করা হয়েছে বলে এখানের যারা বক্তব্য দিয়েছেন তারা বলেছিলেন যে ভিন্নমত দমনের জন্য সেই তৎকালীন সময় শাহবাগে গণতন্ত্র মঞ্চকে নামিয়ে দিয়েছিল সরকার এবং যে কারণে সেই অবস্থায় তখন সরকারের যে মদতপুষ্ট যে বাহিনী রয়েছে সেই সরকারের মদতপুষ্ট বিভিন্ন ব্যক্তি সংগঠন সেখানে এসেছিল এবং জাতিকে বিভক্ত করেছিল, জুডিশিয়াল কিলিংয়ের শিকার করেছিল। তারা কিন্তু সেটি বলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এখানে একসাথে হয়েছে এবং তাদের প্রত্যেকেরই কিন্তু আসলে একটি দাবি। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদেরকে এখানে আপামর জনতা যারা অসুস্থ হয়ে যাচ্ছে তাদেরকে সেবা দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু চিকিৎসক টিম বসিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু জিজ্ঞেস করছি তাদেরকে, আপনারা এই সেবা কতক্ষণ চালিয়ে যাবেন? জি, এটা হচ্ছে যতক্ষণ আন্দোলন চলবে ততক্ষণ ইনশাল্লাহ হচ্ছে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ। কি কি সেবা দিচ্ছেন আপনারা মেডিকেল টিম থেকে, কি কি সেবা দিচ্ছেন এখানে আমরা আসলে প্রাথমিক চিকিৎসা সেবার জন্য যে সকল মেডিসিনগুলো লাগে আমরা সকলগুলোই নিয়ে এসেছি। সাথে কেউ যদি ইনজুর্ড হয় তাহলে তার জন্য ব্যান্ডেজ সহ যেই সরঞ্জামগুলো লাগবে সেগুলো আমরা সাপ্লাই রেখেছি। কয়দিনের প্রস্তুতি আপনাদের? আমরা আসলে আন্দোলনটা হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ আইনগত প্রক্রিয়ায় নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন থামবে না। যতক্ষণ পর্যন্ত আন্দোলন চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের চিকিৎসা সেবা চালু রাখবো। আমরা এখানে একজন দেখতে পাচ্ছি, আপনি কেন এসেছেন? আন্দোলনে এসেছেন? জি। ওকে, আপনি কি বিকালেই এসেছেন না সারা দিনের বেলা? আমি আরেকজনের কাছে জিজ্ঞেস করছি। এখানে এক কিশোর দেখতে পাচ্ছি, তরুণ, কেন এসছো, দেখতে নাকি আন্দোলনে? আমরা আন্দোলনে এসেছি। ফ্যাসিস্ট খুনি হাসিনা গত 16 বছর বাংলাদেশের মানুষের উপর একটা অমানবিক নির্যাতন করেছে। তারই প্রেক্ষিতে আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার 10 মাস পরেও এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গড়িমসি করছে। আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আছি, থাকবো যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান। অনেক ধন্যবাদ। আসলে দেখতে পাচ্ছেন যে সবারই একটি দাবি, একটি কথা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তারা কিন্তু জাতীয় পতাকা হাতে নিয়ে, কেউ তাদের দলীয় পতাকা হাতে নিয়ে তাদের এই দাবি চালাচ্ছে। তো সব কিছু মিলে কিন্তু এখানের যারা সংগঠক আছে তারা কিন্তু কখন এই আন্দোলন শেষ হবে তা কিন্তু বলছে না। হয়তো তারা এখানেই অবস্থান করবেন এবং তারা এর আগের সমাবেশে বলেছিল যে 48 ঘন্টা সময় দিতে চান এবং তারা রাজপথ থেকে যাবেন না। তো আমরা পরবর্তী যে আমাদের সংবাদ রয়েছে সেই সংবাদে আমরা আরও বিস্তারিত তুলে ধরতে পারবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে।
আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর শাহবাগে বিক্ষোভ স্থল থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব সৈকত। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। গণহত্যা, স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি এসেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে, সেটি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে অন্তর্বর্তী সরকার। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ নিয়েও বিভিন্ন মহলে উঠেছে সমালোচনা। সরকার এ ব্যাপারেও আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। শুক্রবার এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং এ তথ্য জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজেও এটি প্রকাশ করা হয়। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ফাটল সৃষ্টি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম আয়োজিত একটি সেমিনারে ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সংস্কারের নামে সময় ক্ষেপণ করে স্বৈরাচারদের দেশ ত্যাগের সুযোগ করা হচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আফজাল হোসেনের রিপোর্ট। খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার পুনর্মিলনী ও শুভকামনা উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠানের। অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান সহ বিএনপির শীর্ষ নেতারা। এ সময় সদ্য নির্বাচিত পোপকে আন্তরিকভাবে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মীয় গুরু নির্বাচিত হয়েছেন লিও চতুর্দশ। আজকের এই অনুষ্ঠান থেকে নবনির্বাচিত পোপকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। অন্তর্বর্তী সরকার উদ্দেশ্যমূলকভাবে নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদের বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম, সেই দলগুলোর মধ্যে, দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের প্রসঙ্গে তারেক রহমান বলেন, সংস্কারের নামে সময় ক্ষেপণ করে এই সরকার স্বৈরাচারদের নিরাপদে দেশত্যাগের সুযোগ করে দিচ্ছে। একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে। যেভাবে চলে গিয়েছে সেটিকে যদি আমরা মিলাই তাহলে দেখব যে 5ই আগস্ট আরেকজন দেশ ছেড়ে পালিয়ে গেছে, ইনি অনেকটা সেভাবেই পালিয়ে গেছে। কিন্তু এখন বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে। ধর্ম দিয়ে সমাজে বিভাজন না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা, ভালোবাসা দিয়ে আমরা দেশটাকে তৈরি করব। মির্জা ফখরুল আরো বলেন, কোন শক্তি যেন বিভক্ত না করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত নেওয়ার মালিক বিএনপি নয়, এ সিদ্ধান্ত জনগণের বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠক শেষে তিনি কথা বলেন। এদিকে আলাদা দুটি অনুষ্ঠানে প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। বিস্তারিত আবু সাইদ উপর রিপোর্টে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত প্রতিবাদী যুব সমাবেশে এসব কথা বলেন তিনি। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জনগণ সিদ্ধান্ত দেবে কারা সরকার গঠন করবে। আমরা তো হাসিনার মতো জোর করে ক্ষমতায় যেতে চাই না। অপরদিকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন। তিনি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করারও দাবি জানান। কিন্তু নির্ধারিত সময় বেশি যদি প্রলম্বিত করে ফেলেন তাহলে গ্রাজুয়ালি কিন্তু আপনাদের এই কার্যক্রম, এখনই দেখেন আপনাদের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলার আওয়াজ পাওয়া যায়। তবে এর আগে সকাল 10:30 গুলশানের বিএনপির রাজনৈতিক কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দ্য কাটার সেন্টারে একটি প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে বসে বিএনপি।
বৈঠকে আগামী নির্বাচন পর্যবেক্ষণে কার্টার সেন্টারের প্রতিনিধিদের বাংলাদেশ সফর, দেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংসদ নির্বাচন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিক বিএনপি নয়, সিদ্ধান্ত নেবে দেশের জনগণ ও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি, জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে কি না করবে। অপু সদপু, মাই টিভি, ঢাকা। গণতন্ত্র সুরক্ষা ও বৈষম্যহীন দেশ গড়তে বেগম খালেদা জিয়া আগের মতোই বরিষ্ঠ নেতৃত্ব দেবেন বলে মনে করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেছেন, দেশের মানুষের কাছে এই মুহূর্তে খালেদা জিয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার অতীত অভিজ্ঞতা দিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে কাজ করতে হবে। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। দীর্ঘ 4 মাস উন্নত চিকিৎসা শেষে মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও প্রধান সড়কে জড়ো হয় লাখো মানুষ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও খালেদা জিয়াকে একনজর দেখার জন্য রাস্তায় ভিড় করে। লন্ডনে চিকিৎসার পর শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নত হওয়ায় দেশের মানুষের প্রত্যাশা পূরণে শীঘ্রই রাজনীতিতে সক্রিয় হবেন বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অতীত অভিজ্ঞতা সব কিছুকে ধারণ করে আমরা দেশে একটা এমন ব্যবস্থা দিকে নিয়ে যাব যেখানে মানুষ তার সংকট সমস্যার সমাধান পাবে, যেখানে আমাদের নাগরিকরা বসবাসের জন্য, মর্যাদার সাথে জীবন ধারণের জন্য একটা উপযুক্ত পরিবেশ পাবে। এ ব্যাপারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা ঐতিহাসিক ভূমিকা পালনের সক্ষমতা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন, ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ায় খালেদা জিয়ার জনপ্রিয়তা আরও বেড়েছে। বিগত দিনের চেয়ে বিএনপি এখন একটা ভালো অবস্থানে আছে, বিশেষ করে তার উপরের সারির লিডারশিপের জায়গাতে বিএনপি একটা আওয়ামী লীগের চাইতে বেটার জায়গায় আছে। আর সবচেয়ে বড় কথা হলো খালেদা জিয়ার নেতৃত্বটা বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ উনি অত্যন্ত দৃঢ়চেতা নেতা, তার একটা ভালো ইমেজ আছে, আপোষহীন নেত্রী হিসেবে তার ইমেজ আছে। উনি দলের ক্রাইসিস মোমেন্টে দলকে নেতৃত্ব দিয়েছেন সফলভাবে, তার দলে বড় ধরনের কোনো ভাঙন হয় নাই। সব মিলায়া আমি মনে করি যে বিএনপির জন্য খালেদা জিয়ার নেতৃত্ব অপরিহার্য, আরও যদি উনি সুস্থ থাকে, এবং তাকে রাখাটা দরকার বিএনপিকে চাঙ্গা রাখতে হলে আর কি। বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করতে সবচেয়ে জনপ্রিয় ও শ্রদ্ধেয় নেত্রী হিসেবে অন্য রাজনৈতিক দলগুলো বেগম জিয়াকে সম্মানের আসনে রাখবেন বলে জানান তারা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ছাত্রদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ। কমিটিতে আহ্বায়ক আলী হাসান জুনায়েদের সদস্য সচিব আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আপ বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে বলে জানান আহ্বায়ক জুনায়েদ। এস.এম. আরিফের রিপোর্ট। আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ছাত্রদের আরও একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। কেন্দ্রীয় শহীদ মিনারে ইউনাইটেড পিপলস বাংলাদেশ নামের দলটির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন শহীদ ওসমান পাটোয়ারির বাবা। আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, সদস্য সচিব আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ। এ সময় দলটির আহ্বায়ক আলিয়া হাসান জুনায়েদ জানান, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই হবে আপ বাংলাদেশের লক্ষ্য। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিকে এই বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই হবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ তথা বাংলাদেশের প্রাথমিক লক্ষ্যমাত্রা। গণহত্যাকারী আওয়ামী লীগের বিচারের ব্যাপারে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে বলেও জানান তিনি। ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কোন গড়িমসি আমরা দেখতে চাই না।
আমরা বলতে চাই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ যে গণহত্যা লুটপাট দেশের উপরে চালিয়েছে, সেই গণহত্যা এবং লুটপাটের বিচার ছাড়া বাংলাদেশে নতুন কোনো রাজনীতির সূচনা হতে পারে না। পরে আপ বাংলাদেশের ৮২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন দলটির আহ্বায়ক এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এনসিপির চলমান কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে দলটি। SM আরিফ, মাইটিভি, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডক্টর সেলিনা হায়াত আইভিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে পাঠান। এর আগে ব্যাপক নাটকীয়তা ও কর্মী সমর্থকদের রাতভর প্রতিরোধের পর গ্রেফতার হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি। আজ ভোর 6:45টার দিকে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন চুনকাকুটির থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত 11টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল আইভির দেওভোগের বাড়িতে প্রবেশ করে। সাবেক মেয়রকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তে স্থানীয় বাসিন্দা ও তার দীর্ঘদিনের কর্মী সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং আশপাশের সব সড়কে ব্যারিকেড তৈরি করেন। মেগা প্রকল্পের নামে দেশে লুটপাট হয়েছে, গ্রামীণ কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। জনকল্যাণ ও উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। দুই উপদেষ্টা বরিশালে এসব কথা বলেছেন। জেলার হিজলা উপজেলার মৌলভীরহাট খেয়াঘাট সংলগ্ন BIWT এর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেন তারা। এ সময় স্থানীয়দের সাথে কথা বলেন দুই উপদেষ্টা। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরও দেন তারা। হিমালয় থেকে যে বরফগুলো গলে এটা আস্তে 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 দীর্ঘ প্রকল্প, এটার অর্থায়ন আমরা নিশ্চিত করার চেষ্টা করতেছি এবং অর্থায়নটা নিশ্চিত হওয়ার পরে এটার একটা সম্ভাব্যতা যাচাই হবে। গেল সপ্তাহে সব নিত্যপণ্যের দাম কিছুটা বাড়তি থাকলেও এ সপ্তাহে কমেছে অধিকাংশ সবজির দাম। রাজধানীর বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকায় প্রায় প্রতিটি সবজিতে 5 থেকে 20 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে। অন্যদিকে বাজারে নতুন চাল আসা গত সপ্তাহের তুলনায় এই চালের দাম কেজিতে 8 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে। স্বস্তির সুবাতাস ধরে রাখতে বাজার মনিটরিং অব্যাহত রাখার দাবি জানিয়েছেন ভোক্তারা। ইলিয়াস মাতবরের রিপোর্ট। গেল শীতে স্বস্তিতে সবজি খেয়েছেন সাধারণ মানুষ। দাম ছিল নাগালের মধ্যে, স্বাভাবিক ছিল যোগান। এরপর হঠাৎ করেই দাম বৃদ্ধি পাওয়ায় অস্বস্তি দেখা দেয় ক্রেতাদের মধ্যে। তবে ফের স্বাভাবিক হচ্ছে সবজির বাজার। সবকিছু দামই মূল্য হ্রাস দিয়েছে। আজকে মনে হয় যে দাম কম লাগে যে কাঁচা তরকারি। রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা যায় গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম 5 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। গত সপ্তাহে সবজির দাম অনেক। মুদি পণ্যের দাম স্বাভাবিক থাকলেও কেজি প্রতি 10 টাকা কমেছে দেশি ডালের দাম। চিনি বিক্রি হচ্ছে 120 টাকা। ঈদের পরে কোনোটা দিন বাড়েনি, আগের দাম আছে, বরঞ্চ কিছু কমতি আছে। ঈদে অথবা রমজান যা ছিল এখনো তাই আছে। অন্যদিকে বাজারে আসতে শুরু করেছে নতুন চাল, ফলে মিনিকেট চালের দাম কেজিতে 8 থেকে 10 টাকা কমেছে। সিজন আসা পর্যন্ত প্রতি কেজি মিনিকেটে 8 থেকে 10 টাকা কমছে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।